বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা অধ্যায় আলোচনা করেছি এবং রিভিশনে আমরা নগদ প্রবাহ বিবরণী আলোচনা করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এর আগে তোমাদের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় প্রক্রিয়া আলোচনা করা হয়েছিল। আজকে আমরা এরই ধারাবাহিকতায় একটি অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল সমন্বিত বোর্ডের 2018 সালে। ঢাকা দুইটা ভাগে ভাগ ছিল, যেটা ঢাকা দিনাজপুর সেটা আমরা আগে করব। ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট। সাত নং প্রশ্ন। এটা ইনশাআল্লাহ আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল যে কিভাবে পরিচালন কার্যক্রম থেকে নগদ অন্তঃপ্রবাহ, বই প্রবাহ এগুলি অ্যাডজাস্ট করা হয়। তারপরে অর্থায়ন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রমে নগদ অন্তঃপ্রবাহ, বই প্রবাহ আছে, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। তারপরে বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করা হয়ে থাকে। তো এভাবে যে আলোচনাগুলি করা হয়েছিল, এই আগের ক্লাসগুলি তোমাদের ফলো করতে হবে, ধারাবাহিক সব ক্লাসগুলি বারবার দেখতে হবে, তাহলে তোমাদের একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা নেওয়া সহজ হবে। যেহেতু সরাসরি আমরা ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তোমাদের মতামতগুলি আমরা হয়তো কমেন্টের মাধ্যমে লিখে দিচ্ছ, সরাসরি যেভাবে আমরা সমাধান করতে পারি পরিপূর্ণভাবে সম্ভব হচ্ছে না। যাই হোক, তো তোমাদের সেই আগের ক্লাসগুলি বারবার দেখতে থাকলে তোমাদের একটা ক্লাসে বা একটা চ্যাপ্টার যতটুকু আলোচনা করা হয়েছে সেই ধারণা নিয়ে পরবর্তী ক্লাসটা করতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে রুলস। এই জন্য তোমাদের বাসায় আগের লেকচারগুলি ফলো করে বই থেকে এই প্রক্রিয়া যেগুলি আলোচনা করা হয়েছে স্টেপ বাই স্টেপ, সেগুলি কাজ করে তোমাদের নোট করে রাখতে হবে। তো যাই হোক, এর আগে যেই কার্যক্রমগুলি আলোচনা করা হয়েছিল, যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের জন্য যে তিনটি অংশে যেটা ভাগ করা হয়েছে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো যেটা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় বা ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা পদ্ধতিতে নির্ণয় করা হয়। এর মধ্যে পরোক্ষ পদ্ধতিটা আমাদেরকে সিলেবাসে দেওয়া আছে, সম্পন্ন করতে হবে, আমাদের শেষ করতে হবে। এরপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ অন্তঃপ্রবাহ, বই প্রবাহ কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও আলোচনা করা হয়েছে। আরেকটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এই তিনটা সমন্বয়ে কিভাবে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি, এর আগে আমাদেরকে কাজ করতে হবে কোন কোন উপাদানগুলি আমাদের পরিচালনা কার্যক্রমে আসবে, কোন কোন উপাদানগুলি বা কোন কোন লেনদেনগুলি আমাদের অর্থায়ন কার্যক্রমে আসবে এবং বিনিয়োগ কার্যক্রমে আসবে, এগুলি আমাদের আইডেন্টিফাই করার শেখার টেকনিক আগে আলোচনা করা হয়েছিল। তো এরই আলোকে এই অঙ্কটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে। যে কোনো ধরনের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে আমরা সহজেই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এখানে দেওয়া আছে সন্দীপ লিমিটেডের 2017 সালের তথ্যাবলী দেওয়া আছে। শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, একটু আমি আইটেমগুলি নিয়ে আলোচনা করছি। শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, ক্যাশ রিসিভড ফ্রম শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু থেকে নগদ প্রাপ্তি, অবশ্যই এটার দ্বারা আমাদের মূলধন বাড়বে। তো সেই হিসাবে আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা কোন কার্যক্রমের অধীনে আসবে। এটা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে আমরা এটা লিখব। এরপরে আছে নিট মুনাফা। নিট মুনাফা বা নিট প্রফিটটা আমরা জানি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদের
নিট প্রফিট বা নিট মুনাফা লাগবে, এর সাথে আমার অ্যাডজাস্টমেন্টগুলি লাগবে। কারেন্ট অ্যাসেট ইনক্রিজ ডিক্রিজ, কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ ডিক্রিজ, তারপরে তোমার লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা অথবা প্রফিট যেটাই থাকে এগুলি আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অদৃশ্যমান লেনদেন যেগুলি আছে, অবচয় অবলোপন, এগুলি নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করি। তাহলে আমাদের নিট মুনাফাটা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়ের সময় এখানে কাজে লাগবে। এরপরে দেওয়া আছে লভ্যাংশ বাবদ প্রদান, ডিভিডেন্ড পেইড বা লভ্যাংশ বাবদ প্রদান। তো এই ক্ষেত্রে লভ্যাংশটা অর্থায়ন কার্যক্রমের অংশ হিসাবে শেয়ার হোল্ডার দ্বারা যারা আছে তাদেরকে যে লভ্যাংশটা ডিভিডেন্ডটা পে করা হয় সেটা আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা সুবিধা হবে আমাদের, যেহেতু লভ্যাংশ প্রদান অর্থায়ন কার্যক্রম, তাহলে আমরা যখন অর্থায়ন কার্যক্রমের অংশটা করব তখন ওইখানে অ্যাডজাস্ট করব। এরপরে আছে প্রাপ্য হিসাবে বৃদ্ধি, ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাবের বৃদ্ধি হচ্ছে চলতি সম্পদের বৃদ্ধি। তাহলে আমরা পরিচালনা কার্যক্রমে যখন অ্যাডজাস্টমেন্ট করব, এর আগের ক্লাসে টিপসটা দেওয়া হয়েছিল, তাহলে আমরা নিট মুনাফার সাথে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এটা পরিচালনা কার্যক্রমে কি হবে, প্রাপ্য হিসাব বৃদ্ধি বা ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে আছে অগ্রিম খরচের হ্রাস। অগ্রিম খরচের হ্রাস হচ্ছে, অগ্রিম খরচ মানে কি, চলতি সম্পদ, প্রিপেইড এক্সপেন্স। তাহলে ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স অর্থাৎ অগ্রিম খরচের হ্রাস, এটা কি হবে, চলতি সম্পদের হ্রাস হিসাবে আমরা কি করব, চলতি সম্পদ হ্রাস পেলে পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের সময় আমরা যোগ করে থাকি। এটা খেয়াল রাখতে হবে, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে। তো সেই হিসাবে অগ্রিম খরচের হ্রাস, দ্যাট ইজ এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট ডিক্রিজ বা চলতি সম্পদের হ্রাস। তাহলে চলতি সম্পদের হ্রাস পেলে আমরা এটা কি করব, বিয়োগ করে দেব, যোগ করে দেব। এরপরে আছে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, ক্যাশ রিসিভড বাই সেল অফ ল্যান্ড। তাহলে ভূমি বিক্রয় এটা কি, বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে। তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে, ক্যাশ ইনফ্লো। তাহলে ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, এটা আমাদের বিনিয়োগ কার্যক্রম বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ক্যাশ ইনফ্লো ধরা হবে, নগদ অন্তঃপ্রবাহ। আচ্ছা, এরপরে আছে প্রদেয় খরচের বৃদ্ধি, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। প্রদেয় খরচের বৃদ্ধি, তাহলে চলতি দায়ের বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি পেলে এটা পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে, এটা কি করতে হবে, যোগ করতে হবে, প্রদেয় খরচ বৃদ্ধি। তারপর যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, প্রফিট অন সেল অফ মেশিনারি। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ করলে আমাদের এটা পরিচালন কার্যক্রমে কি করতে হবে, বিয়োগ করতে হবে, নিট লাভের সাথে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এটা বিয়োগ করতে হবে। আর যদি যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হয়, লস হলে এটা কি করতে হবে, যোগ করতে হবে। তেমনিভাবে অবচয় অবলোপন যেগুলি আছে এগুলিও কি করতে হবে, যোগ করতে হবে। তারপরে অবচয় খরচ, অবচয় খরচ তো চলতি পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে, যোগ করতে হবে। তারপরে যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, ক্যাশ রিসিভ বাই সেলিং মেশিনারি। যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, এটা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে, নগদ অন্তঃপ্রবাহ। এরপরে আছে নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় হচ্ছে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অধীনে আসবে। নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করলে আমাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে বা নগদ বহিঃপ্রবাহ হচ্ছে। তো সেই হিসাবে নগদের যন্ত্রপাতি ক্রয় বা যে কোনো বিনিয়োগ ক্রয় করা হলে বা যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে সেটা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে নগদ বহিঃপ্রবাহ হিসেবে ক্যাশ আউটফ্লোস এর মধ্যে দেখাতে হবে। তো এগুলি অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের যে করণীয়গুলি আছে সেগুলি আমরা নিয়ে একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। ক নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে অর্থায়ন কার্যক্রমের বিষয়টা আলোচনা করব। ক নাম্বার,
অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। তাহলে এক্ষেত্রে আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে যেগুলি আছে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে লভ্যাংশ বাবদ প্রদান আছে, শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি। তাহলে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা। শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা। এরপরে আছে লভ্যাংশ প্রদান, ডিভিডেন্ড পেইড, এটা বিয়োগ হবে বই প্রবাহ, ক্যাশ আউটফ্লো। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান বাবদ দেওয়া আছে এখানে 6,000 টাকা। তাহলে 41,000, 41,000 টাকা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ। তাহলে এক্ষেত্রে একটু আলোচনা করে দিচ্ছি। অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা, লভ্যাংশ প্রদান বিয়োগ হবে ডিভিডেন্ড পেইড, ক্যাশ আউটফ্লো 6,000। তাহলে বিয়োগ করলে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 41,000 টাকা। এরপরে খ নাম্বার কোশ্চেন করা হয়েছে, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। খ নাম্বার, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, এটা খ নাম্বার কোশ্চেনে বলা আছে। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে এটা আমাদের আগে আলোচনা করা হয়েছে, যদি কোনো দীর্ঘমেয়াদী সম্পদ আমরা বিক্রি করে থাকি তাহলে এটা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ আন্তঃপ্রবাহ আসবে যদি নগদে বিক্রি করে থাকি। আর যদি নগদে কোনো যন্ত্রপাতি বা বিনিয়োগ
কার্যক্রমে ক্রয় করা হয়ে থাকে স্থায়ী সম্পদ, সেক্ষেত্রে আমাদের বই প্রবাহ দেখাতে হবে, ক্যাশ আউটফ্লো। তাহলে এক্ষেত্রে এখানে দেখতে হবে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের মধ্যে আসবে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 1,25,000 টাকা। ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, তাহলে ভূমিটা নগদে বিক্রি করা হয়েছে, সেক্ষেত্রে ক্যাশ ইনফ্লো হবে নগদ আন্তঃপ্রবাহ। ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। $1,25,000 টাকা। এরপরে আছে যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি 45,000 টাকা। $45,000 টাকা। এরপরে আছে নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, তাহলে এটা কি হবে? ক্রয় করার ফলে ক্যাশ আউটফ্লো হবে, ইনভেস্টমেন্ট করা হয়েছে, নতুন করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে ক্যাশ আউটফ্লো বা ব্র্যাকেটে দেখাতে হবে নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। $80,000 টাকা। তাহলে এখানে আমাদের 1,25,000 যোগ 45,000 বিয়োগ 80,000, 90,000 টাকা হবে ক্যাশ ইনফ্লো বা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা এটার টাকাটা এখানে লিখব, পজিটিভ ফিগার 90,000 টাকা। 90,000 টাকা এখানে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি এখানে নেগেটিভ হয় টাকার পরিমাণ, তাহলে আমাদের এটাকে বলা হবে বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নিট নগদ প্রবাহ, নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর যদি এখানে পজিটিভ ফিগার হয়, যেমন এখানে 90,000 টাকা পজিটিভ, তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এক্ষেত্রে এটা হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। কোনো লেনদেনের কোনো অ্যাক্টিভিটিস বা কোনো বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম বা পরিচালনা কার্যক্রমে যদি আমরা নেগেটিভ ফিগার পাই রেজাল্ট শেষে, তাহলে সেটা কী হবে? বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নিট নগদ প্রবাহ বা নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস বা অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে খ নাম্বার। গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে পরিচালন পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। গ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। আমরা একটু এটা দেখে দিব এখন। আচ্ছা, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে গেলে আমাদের এখানে বলা হয়েছে ডেফিনেটলি পরোক্ষ পদ্ধতিতে উল্লেখ করে দেওয়া আছে।
এখানে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ পরিমাণ বের করব। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখন আমরা নির্ণয় করে দেখিয়ে দিব। তাহলে আমাদের এখানে পরোক্ষ পদ্ধতিতে গেলে আগে আমাদের নিট লাভটা বসাতে হবে। নিট লাভ দেওয়া আছে এখানে, নিট মুনাফা 11,000 টাকা। এটার সাথে অন্যান্য সমন্বয়গুলি নিয়ে আসবো। নিট মুনাফা 11,000 এবং নিট মুনাফাকে এখন আমাদের কাজ হচ্ছে নিট মুনাফাকে নিট নগদে নির্ণয় করার জন্য যে সমন্বয়গুলি অ্যাডজাস্টমেন্টগুলি আসবে সেখানে আমরা ধারাবাহিকভাবে যোগ বিয়োগ করে এখানে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে লাগবে চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, যে সমন্বয়গুলি এখানে আছে। চলতি সম্পদ হ্রাস হলে কী হবে? যোগ হবে। চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ হবে। এর আগে টেকনিকগুলি আলোচনা করা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে আসবে প্রাপ্য হিসাব বৃদ্ধি, অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ, প্রাপ্য হিসাবের বৃদ্ধি দেওয়া আছে 9,000 টাকা। তাহলে বিয়োগ হবে প্রাপ্য হিসাব বৃদ্ধি 9,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি 9,000 টাকা। এখানে আরও দেওয়া আছে অগ্রিম খরচের হ্রাস। অগ্রিম খরচের হ্রাস হলে চলতি দায় হ্রাস পেয়েছে, তাহলে যোগ হবে 5,000 টাকা। অগ্রিম খরচের হ্রাস ডিক্রিজ ইন অ্যাডভান্স এক্সপেন্স বা প্রিপেড এক্সপেন্স, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স। তাহলে কি হবে? এটা যোগ হবে, চলতি সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে দেওয়া আছে প্রদেয় খরচের বৃদ্ধি। প্রদেয় খরচের বৃদ্ধি হচ্ছে চলতি দায় বৃদ্ধি। তাহলে এক্ষেত্রে চলতি দায় বৃদ্ধি পেলে আমাদের যোগ করতে হবে প্রদেয় খরচের বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি, প্রদেয় খরচের বৃদ্ধি 4,000 টাকা। প্রদেয় খরচের বৃদ্ধি 4,000 টাকা। এরপর যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আছে, তাহলে প্রফিট অন সেল অফ মেশিনারি। আমরা জানি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হলে কী করতে হবে? বিয়োগ করতে হবে, আর বিক্রয়জনিত ক্ষতি হলে যোগ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 3,000 টাকা। এর আরেকটা এখানে আছে অবচয় খরচ। অবচয় খরচ এটা একটি অনগদ লেনদেন। অবচয় খরচের ফলে আমাদের নিট মুনাফার পরিমাণ হ্রাস পায়, কিন্তু নিট ক্যাশ এখানে নগদ আমাদের বের হয়ে যায় না। এই জন্য এই ক্যাশটা ব্যাক করে রাখতে হবে, ক্যাশটা আমাদের যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা যোগ করব অবচয় খরচ 5,000। এগুলি অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। টাকা হচ্ছে এখানে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 13,000 টাকা পজিটিভ হয়েছে। নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 13,000 টাকা।
তাহলে এভাবে আমরা পূর্ণাঙ্গভাবে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারি। 3টা কার্যক্রমের থেকে এখানে নগদ প্রবাহ আজকে দেখানো হলো। আশা করি সবাই এগুলি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে বাড়িতে এই অনুযায়ী অঙ্কগুলি প্র্যাকটিস করতে হবে, যে পরিচালন কার্যক্রমে পরোক্ষ পদ্ধতিতে কিভাবে আমরা নগদ প্রবাহ নির্ণয় করি, অর্থায়ন কার্যক্রমে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করি এবং বিনিয়োগ কার্যক্রম হতে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করি, এবং এই 3টা সমন্বয় ওভারঅল লাস্ট টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলা হলে আমরা যেরকম এখানে আজকে 3টা ফলাফল পেয়েছি 3 ধরনের কার্যক্রম হতে, পরিচালন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, এই 3টার সাথে আমাদের প্রারম্ভিক নগদ প্রবাহ যোগ করলে আমরা কি করি, সমাপনী নগদ প্রবাহ পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের 3টা কার্যক্রম হতে যে নগদ প্রবাহ বা নিট নগদ বৃদ্ধি বা হ্রাস থাকে, এর সাথে প্রারম্ভিক নগদ প্রবাহ যোগ করলে আমরা সমাপনী নগদ প্রবাহ পেয়ে যাব। এভাবে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা বের করে থাকি। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের এটা একটা অন্যতম উদ্দেশ্য। তাহলে ক্যাশের প্রবাহটা, ফ্লো, ক্যাশ ইন ফ্লো, ক্যাশ আউট ফ্লো, এগুলি আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে নগদ অন্তঃপ্রবাহ একটি ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে থাকে সেগুলি আমাদের এখানে বের করা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই 3 ধরনের কার্যক্রমের সম্পর্কে যখন আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকবে তাহলে আমাদের সম্পূর্ণভাবে অঙ্কটা করতে সমাধান হবে। আশা করি এই যে ধারাবাহিকভাবে যে আলোচনাগুলি করা হয়েছে, তোমাদের প্রথম দিক থেকেই ভেঙে ভেঙে এগুলি আলোচনা করা হয়েছে, সেই ক্লাসগুলির সাথে আজকের একটা অঙ্ক দেখানো হলো কিভাবে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ অন্তঃপ্রবাহ বের করব, কিভাবে আমরা অর্থায়ন কার্যক্রম হতে এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করব, এগুলি আলোচনা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে 3টা যে কার্যক্রম নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের জন্য আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই জন্য তোমাদের বাড়িতে অঙ্ক করতে হবে, জন্য বাড়ির কাজ দেওয়া হবে একটা। একেবারে এই ধরনেরই সেম টাইপের এই ধরনের অঙ্কই বলা যায়, যেটা আজকে ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড ইন্টিগ্রেটেড, যেটা সমন্বিত 4টি বোর্ড 18 সালে। বাকি যে 4টা বোর্ডের যে কোশ্চেনটা আছে সেটা ছিল 5 নাম্বার কোশ্চেন, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল। এটা বাড়ির কাজ দেওয়া থাকবে। পাঁচ নং প্রশ্ন, এটাকে নগদ প্রবাহ বিবরণী, আজকে যে রকম অঙ্ক আলোচনা করা হলো ঠিক এই টাইপেরই। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় এবং বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, এই 3টা ক রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে হালদা লিমিটেড 31শে ডিসেম্বর 2017 সালে তথ্যাবলিতে। এখানে দেওয়া আছে নিট মুনাফা, সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, লভ্যাংশ বাবদ প্রদান, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি, অবচয় খরচ, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এরপরে প্রদেয় খরচ বৃদ্ধি, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, অগ্রিম খরচের হ্রাস, মজুত পণ্য বৃদ্ধি, সুনামের অবলোকন। মোটামুটি সবগুলি আইটেমই আমাদের কোনো না কোনো অঙ্কে আলোচনা করা হয়েছে বা কোনো না কোনো উপাদানে আলোচনার মধ্যে এসেছে। জাস্ট তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে কোন উপাদানগুলি কোথায় বসবে এবং কিভাবে আমরা এই কার্যক্রমগুলি হতে নগদ প্রবাহ নির্ণয় করব সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করে আমাদের পড়া কমপ্লিট করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আশা করি সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলির সাথে যুক্ত থাকবে এবং বাসায় তোমাদের পরবর্তী এক্সামের যেটা
হবে হয়তো কলেজ স্কুলে ক্লাস হয় কিছুদিন, এবং তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া আছে বোর্ডের, সেই সিলেবাসটা তোমাদের শেষ করতে হবে এই সময়ের মধ্যেই। যে কোনো সময় তোমাদের পরীক্ষার একটা শিডিউল দিয়ে দিতে পারে, হয়তো অল্প একটা সময় তোমাদের হাতে থাকবে 3 মাসের মতো। তো এই জন্য তোমাদের প্রস্তুতির জন্য বাসায় অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আমরা জানি। এই জন্য তোমাদের অঙ্কের ক্ষেত্র, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলি, যেই চ্যাপ্টারগুলি করানো হচ্ছে, এগুলি বেশি থেকে বেশি বাসায় করতে হবে। একটা অঙ্ক যেটা পারো সেটা আবার করবে, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং যে কোনো ধরনের টেকনিক, যে কোনো ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে সহজে কীভাবে অল্প সময়ে করা যায়, এগুলি তোমাদের প্র্যাকটিসের দ্বারা কী হবে, হাতের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তোমাদের তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে এই কামনা করি। আর এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।